আসসালামু আলাইকুম। বিটিভি চট্টগ্রামের সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি সীমানা শ্রীন। প্রথমে সংবাদ শিরোনাম। সন্ধ্যায় বঙ্গভবনে শপথ নেবেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শপথ পাঠ করাবেন ভারপ্রাপ্ত স্পিকার। চার বছর পর পাওনা বুঝে পাচ্ছেন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের অবসরপ্রাপ্ত শিক্ষকরা। সরকারের 180 দিনের শিক্ষা খাতে এই অর্জন আলোকবর্তিকা, অভিমত শিক্ষকদের। খেলাপি ঋণের পাহাড় সম চ্যালেঞ্জ মোকাবেলায় কাঠামোগত ও নীতিগত পদক্ষেপ সরকারের, ইতিবাচক বলছেন সংশ্লিষ্টরা। কর্মমুখী শিক্ষা ব্যবস্থা ছাড়া আগামীর চ্যালেঞ্জ মোকাবিলা সম্ভব নয় বললেন অর্থমন্ত্রী। ইরান সরকারের পতনে দেশটির উপর ইতিহাসের সবচেয়ে কঠোর নিষেধাজ্ঞা আরোপের হুমকি ওয়াশিংটনের। এবং ম্যাকাইয়ে 2 ম্যাচ সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে আগামীকাল সকালে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ। এতক্ষণ সংবাদ শিরোনাম শুনলেন, এবার বিস্তারিত। দেশের 23তম রাষ্ট্রপতি হিসেবে আজ শপথ নেবেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সন্ধ্যায় বঙ্গভবনের দরবার হলে এই শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে। রাষ্ট্রপতিকে শপথ বাক্য পাঠ করাবেন ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। ইতিমধ্যে রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠানের জন্য সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। বঙ্গভবন থেকে রাষ্ট্রপতির শপথ গ্রহণ অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করবে বাংলাদেশ টেলিভিশন। এর আগে গতকাল বাংলাদেশের 23তম রাষ্ট্রপতি নির্বাচিত হন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি 255 ভোট পেয়ে রাষ্ট্রপতি নির্বাচিত হন। তার প্রতিদ্বন্দ্বী জামায়াত নেতৃত্বাধীন 11 দলীয় ঐক্যের প্রার্থী কর্নেল অবসরপ্রাপ্ত ডক্টর অলি আহমদ পান 88 ভোট। পরে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাষ্ট্রপতি পদে নির্বাচিত ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করে নির্বাচন কমিশন। নির্বাচিত হওয়ার পরপরই নবনির্বাচিত রাষ্ট্রপতিকে ফুল দিয়ে অভিনন্দন ও শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। দীর্ঘ 4 বছরের জট কাটিয়ে অবশেষে হাসি মুখে নিজ নিজ পাওনা বুঝে পাচ্ছেন দেশের বেসরকারি স্কুল, কলেজ ও মাদ্রাসার অবসরপ্রাপ্ত শিক্ষকরা। প্রধানমন্ত্রী তারেক রহমানের বিশেষ পদক্ষেপে সারা দেশের শিক্ষকদের অবসর ও কল্যাণ ফান্ডের বকেয়া টাকা সরাসরি তাদের ব্যাংক অ্যাকাউন্টে জমা হতে শুরু করেছে। বিএনপি সরকারের প্রথম 180 দিনের মধ্যে শিক্ষা খাতের এই অভাবনীয় অর্জনকে শিক্ষক সমাজ ও শিক্ষাবিদরা দেখছেন এক নতুন আলোকবর্তিকা হিসেবে। সুরেশ কুমার দাসের প্রতিবেদন। মামুন ইলাহি অবসরপ্রাপ্ত একজন মাদ্রাসা শিক্ষক। মাদ্রাসায় শিক্ষকতার পর তিনি অবসরে গেলেও দীর্ঘদিন তার কল্যাণ ফান্ড ও অবসর ফান্ডের টাকা পাচ্ছিলেন না। প্রধানমন্ত্রী তারেক রহমানের বিশেষ উদ্যোগে এই শিক্ষকের অবসর ও কল্যাণ ফান্ডের টাকার একটি অংশ তার ব্যাংক অ্যাকাউন্টে এসে জমা হয়েছে। এইভাবে দেশের 64 জেলার অবসরপ্রাপ্ত শিক্ষকদের পাওনা ইতিমধ্যে স্ব ব্যাংক অ্যাকাউন্টে জমা হচ্ছে, যা দীর্ঘ 4 বছর ধরে বন্ধ ছিল। বর্তমান সরকার উদ্যোগ নিয়ে আমাদের 2 ফান্ড থেকে আমাদের আংশিক টাকা দিয়ে আমাদেরকে যথেষ্ট উপকৃত করেছে। আমি মনে করি ব্যক্তিগত শিক্ষকরা আমরা উপকৃত হয়েছে। সরকার সরাসরি আমাদের অ্যাকাউন্টে পাঠিয়ে দিয়েছে। আমাদের কারো কাছ থেকে দ্বারস্থ হতে হয়নি, কারো কাছে যেতে হয়নি, যোগাযোগ করতে হয়নি। আমাদের যে ব্যাংক অ্যাকাউন্ট আছে শিক্ষকদের, যেখান থেকে বেতন নিতাম, সেই অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দিয়েছে। আমাদের কাছ থেকেও টাকা কাটা হয়, কল্যাণ ফান্ডের জন্য টাকা কাটা হয়, অবসরের জন্য টাকা কাটা হয়। কিন্তু যে পরিমাণ টাকা আমাদের কাছ থেকে বেতন থেকে কেটে নেওয়া হয়, কিন্তু ফেরত দেওয়ার সময় তার চেয়ে বহুগুণ টাকা কিন্তু আমাদের ফেরত দেওয়া হয়। যে টাকা আমরা পাই, এটা যদি আমরা একসাথে পেতাম, আমাদের শিক্ষকদের জন্য অবসরপ্রাপ্ত খুবই আমাদের কাজে আসতো। শিক্ষক সমিতির নেতৃবৃন্দ বলছেন, বেসরকারি স্কুল, কলেজ
ও মাদ্রাসা শিক্ষকদের অবসর ও কল্যাণ ফান্ডের প্রাপ্য অর্থ নিয়ে যে অনিশ্চয়তা তৈরি হয়েছিল তা প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্যোগে নিরসন হয়েছে। অবসরে যাওয়া শিক্ষকরা তাদের পাওনা ফিরে পাচ্ছেন। তারা বলছেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সর্বপ্রথম বেসরকারি শিক্ষকদের সরকারি বেতনভুক্ত করেছিলেন। তার সুযোগ্য সন্তান প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্যোগে অবসরে যাওয়া শিক্ষকদের কল্যাণ ও অবসর ফান্ডের টাকা পাওয়াও নিশ্চিত হয়েছে। বেসরকারি শিক্ষকরা ছিল খুব অবহেলিত, কিন্তু শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান বিনা আন্দোলনে আমাদেরকে জাতীয় পে স্কেলে অন্তর্ভুক্ত করেছিলেন এবং 50 ভাগ ইনিশিয়ালি দিয়েছিলেন। আবার এই 50 ভাগ আদায় করতে 5-6 বার 7-8 বার আন্দোলন করতে হয়েছে। আন্দোলন করে করে আমরা সর্বশেষ প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া থেকে 2006 সালে 100 ভাগ উন্নীত করেছে আমাদেরকে। কিন্তু 2022 সালের পর থেকে 23 সাল থেকে আর শিক্ষকরা টাকা পায় নাই, কোনো শিক্ষক টাকা পায়নি। মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেব এটি আবার আবার এই যে চালু করেছেন, পুনঃ চালু করেছেন। আমি আমার বাংলাদেশ শিক্ষক সমিতির পক্ষ থেকে ওনাকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। এইটিকে 180 দিনে শিক্ষা খাতে সরকারের বড় অর্জন হিসাবে দেখছেন শিক্ষাবিদগণ। প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ায় এই অগ্রগতি সম্ভব হয়েছে, যা সকল শিক্ষকদের জীবনমান উন্নয়নের পাশাপাশি শিক্ষা খাতের এক নতুন আলোকবর্তিকা। প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান আসার পরে শিক্ষা খাতে অন্য যে কোনো খাত থেকে বেশি গুরুত্ব দিয়েছেন এবং এই বাজেটে জিডিপির 2% বরাদ্দ দেওয়া হয়েছে শিক্ষা খাতে। উনি শিক্ষাকে অত্যন্ত বেশি গুরুত্ব দিচ্ছেন, সেটা প্রাইমারি শিক্ষা বলেন, সেটা হাই স্কুল শিক্ষা বলেন, কলেজ শিক্ষা বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষা বলেন, গবেষণা বলেন, সব ক্ষেত্রে উনি অত্যন্ত গুরুত্বের সহকারে বিবেচনা করছেন। উনি আমাদের যে অবসরপ্রাপ্ত শিক্ষকরা আছেন তাদেরকে তো অবসর ভাতা এবং অন্যান্য যে পাওনাগুলো ছিল বাকি, যেটা গত 16-17 বছর ধরে ওনারা কষ্ট করছিলেন, এটা উনি দিতে শুরু করেছেন। এইটা ওনার একটা বিরাট সাফল্য। মাত্র 6 মাস গেল, এই শিক্ষা খাতে আরও বৈপ্লবিক পরিবর্তন হবে, অনেক বেশি উন্নতি হবে, কারণ সরকারের স্পেশাল অ্যাটেনশন হচ্ছে জাতিকে শিক্ষিত করতে হবে। সুরেশ কুমার দাস, বাংলাদেশ টেলিভিশন, চট্টগ্রাম। দেশের অর্থনীতিতে দীর্ঘস্থায়ী সংকট, খেলাপি ঋণ। আওয়ামী লীগ সরকারের বিদায়ের পর বাংলাদেশ ব্যাংকের পুনঃসংজ্ঞায়নে উন্মোচিত হয় এক ভয়াবহ চিত্র। মোট ঋণের প্রায় 1/3 খেলাপি। এই পাহাড়সম চ্যালেঞ্জ মোকাবিলায় বেশ কিছু কাঠামোগত ও নীতিগত পদক্ষেপ নিয়েছে বিএনপি নেতৃত্বাধীন নতুন সরকার। নতুন সরকারের মাত্র 6 মাসে বিশাল সাফল্য না এলেও কাঠামোগত রূপান্তরের যে সূচনা হয়েছে তা ইতিবাচক হিসেবে দেখছেন অর্থনীতিবিদ ও সংশ্লিষ্টরা। রিপোর্ট দিনার সুলতানার। দীর্ঘদিন ধরে দেশের ব্যাংকিং খাতের অন্যতম বড় সংকট পাহাড়সম খেলাপি ঋণ। বিশেষজ্ঞদের মতে বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে খেলাপি ঋণের সংজ্ঞা ও হিসাব পদ্ধতিতে নানা ছাড় থাকায় প্রকৃত চিত্র অনেকটাই আড়ালে ছিল। পরে হিসাবের সংজ্ঞা কঠোর হওয়ায় সামনে আসে ব্যাংকিং খাতের বড় ক্ষত খেলাপি ঋণের ভয়াবহ তথ্য। অর্থনীতিবিদরা বলছেন, নতুন সরকারের 180 দিনে খেলাপি ঋণ কমিয়ে আনার দৃশ্যমান সাফল্য দেখানো কঠিন। তবে ইতিবাচক দিক হলো সমস্যার জায়গাগুলো চিহ্নিত করে সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। খেলাপি ঋণ সমাধানে খুব উল্লেখযোগ্য অগ্রগতি আসেনি। এটার দুটো কারণ। একটা হচ্ছে তাদের সময় তো স্বল্প, 6 মাসের মধ্যেই অগ্রগতি আনা সম্ভব না। এটা গত 50 বছরের একটা সমস্যা, এটা পেরেনিয়াল প্রবলেম ফর দ্য বাংলাদেশ ইকোনমি। তো ওই অর্থে আসেনি, কিন্তু নিশানা যদি ঠিক থাকে এবং আমাদের ঋণের চরিত্রগুলো যদি আমরা পাল্টাই, যে আমরা ক্ষুদ্র ঋণ দেব, এই লিমিট পর্যন্ত ঋণ দেব, বড় ঋণগুলোকে আমরা দেব না, বড় ঋণের কাজটা শুধুমাত্র আমরা পুঁজিবাজারে ঠেলে দেব, এই জায়গাগুলোতে আমাদের স্ট্রাকচারাল রিফর্ম আনতে হবে। এবং একটা অর্থমন্ত্রী তো নিজে কিছুটা এটা হ্যান্ডেল করছেন, কিন্তু পূর্ণভাবে হ্যান্ডেলের দায়িত্ব দিতে হবে বাংলাদেশ ব্যাংকে। বাংলাদেশ ব্যাংকের অটোনমি দিতে হবে, জ্ঞান ভিত্তিক নেতৃত্ব নিশ্চিত করতে হবে। কেন্দ্রীয় ব্যাংকও বলছে, দীর্ঘদিনের ক্ষত 6 মাসে পূরণ করা সম্ভব নয়। তবে নতুন নীতিমালা, আইনি ভিত্তি তৈরি এবং ব্যাংকিং খাতে শৃঙ্খলা ফেরানোর প্রক্রিয়া এগিয়েছে। অনেক ঋণ গ্রহীতার অবস্থা এতটাই দুর্বল যে তার পক্ষে রিকোয়ার্ড প্রভিশন মেনটেন করা সম্ভব হয় না। এই কারণেই তাদের জন্য আমরা বিশেষ রিশিডিউল পলিসি আরোপ করেছি, যাতে 1% বা 2% ডাউন পেমেন্টের মাধ্যমেই গ্রাহক তার ঋণটাকে পুনঃতফসিল করে ফেলতে পারে।
এখনো পর্যন্ত সেই পুনঃতফসিলকরণে ব্যাপক গতি সঞ্চার হয় নাই, এবং গতি সঞ্চার না হওয়ার কারণেই খেলাপি ঋণের হার অলমোস্ট কনস্ট্যান্ট অবস্থায় আছে, খুব বেশি পরিবর্তন হয়নি। তবে খেলাপি ঋণের সবটাই যে ইচ্ছাকৃত তা নয়। ব্যবসা বা শিল্প বন্ধ হয়ে গিয়ে অনিচ্ছাকৃতভাবে খেলাপি হওয়া ঋণ গ্রহীতাও আছে। এই দুই ধরনের ঋণ গ্রহীতাকে আলাদা করে ব্যবস্থা নেওয়ার উপর জোর দিচ্ছেন বিশেষজ্ঞরা। খেলাপি ঋণের দুটো শ্রেণী আছে, একটা হচ্ছে ভলান্টারি আর একটা ইনভলান্টারি। ভলান্টারি যারা করে এরা হলো সবচেয়ে বেশি দুষ্ট প্রকৃতির লোক, এদেরকে বলা হয় উইলফুল ডিফল্টার। তো এটাকে কন্ট্রোল করে সবচেয়ে বড় ব্যাপার, কারণ যার কারখানা ভেঙে ফেলেছে উনি তো খেলাপি হবেনি। আরেকটা বিষয় খেলাপি ঋণ বৃদ্ধি পেয়েছে, সেটা হচ্ছে কোর্টের মামলার গতি অত্যন্ত ধীর গতিতে এটা চলছে। সুতরাং এটির মধ্যে গতিময়তা না আনলে খেলাপি ঋণের সমাধান করা সম্ভব নয়। আর বড় অঙ্কের ঋণ নিয়ে যারা অর্থ পাচার করেছেন তাদের অর্থ ফেরাতেও নেওয়া হয়েছে নতুন উদ্যোগ। ৪২টি প্রতিষ্ঠানকে চিহ্নিত করে বিদেশে পাচার হওয়া অর্থ ফেরাতে আন্তর্জাতিকভাবে অভিজ্ঞ ল ফার্মের সহায়তা নেওয়ার সুযোগ দেওয়া হয়েছে ব্যাংকগুলোকে। খেলাপির মধ্যে যে সকল ঋণ পাচারের সাথে সম্পৃক্ত, আমরা ধারণা করছি এই ঋণগুলো দেশের বাইরে চলে গেছে, সেই ঋণগুলো আদায়ের জন্যই আমরা মূলত ৪২টি প্রতিষ্ঠানকে আমরা আইডেন্টিফাই করেছি এবং ৩৮টি ব্যাংকের সাথে কথা বলেছি এবং বলেছি যে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন কিছু ল ফার্ম আছে যাদের দেশের বাইরে পাচারকৃত অর্থ পুনরায় সে দেশে ফিরিয়ে আনার সাকসেস স্টোরি আছে, তাদেরকে সাথে যাতে কাজ করে এবং চুক্তির মাধ্যমে যে প্রতিষ্ঠানগুলো খেলাপি এবং ধরা হচ্ছে যে টাকাগুলো পুরোটাই ক্যাপিটাল ফ্লাইট হয়ে দেশের বাইরে চলে গিয়েছে, ওগুলি আবার ফিরিয়ে আনা সম্ভব হবে। গত ৬ মাসে সার্বিক খেলাপি ঋণের পরিমাণে তাৎক্ষণিক বড় কোনো পতন না এলেও নতুন নীতি ও আইনি ভিত্তি রচনার মাধ্যমে অর্থনীতির ক্ষত মেটানোর যে প্রক্রিয়া শুরু হয়েছে তা দীর্ঘমেয়াদে ব্যাংকিং খাতে শৃঙ্খলা ফেরাবে বলেই আশা করা হচ্ছে। দিনার সুলতানা, বিটিভি নিউজ। উচ্চশিক্ষার গুণগত মান উন্নয়ন, বিশ্ববিদ্যালয়গুলোর সুশাসন এবং ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবেলায় কৌশলগত নেতৃত্বের বিষয়কে সামনে রেখে শুরু হয়েছে জাতীয় পর্যায়ের গুরুত্বপূর্ণ এক নীতি নির্ধারণী সংলাপ। বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ইউজিসির উদ্যোগে সাভারের ব্র্যাক সিডিএমে দুদিন ব্যাপী এই সংলাপে অংশ নিচ্ছেন দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্যগণ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নীতি নির্ধারকদের সাথে মতবিনিময় করেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, কর্মমুখী শিক্ষা ব্যবস্থা ছাড়া আগামীর চ্যালেঞ্জ মোকাবেলা কোনোভাবেই সম্ভব নয়। সে লক্ষ্য নিয়ে বর্তমান সরকার শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজাতে চায়। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর শিক্ষা বিষয়ক উপদেষ্টা ডক্টর মাহাদি আমিন। তিনি বলেন, শিক্ষার্থীদের শুধু সার্টিফিকেটধারী নয় বরং নীতি নৈতিকতা সম্পন্ন, দক্ষ ও যোগ্য হিসেবে গড়ে তুলতে প্রধানমন্ত্রী তারেক রহমান যুগোপযোগী শিক্ষা ব্যবস্থার দিকেই বেশি গুরুত্ব দিচ্ছেন। দাম কমার খবরে স্বস্তি চট্টগ্রাম নগরীর কাঁচা বাজারগুলোতে। গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহে কমেছে বেশ কিছু নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম। শাক সবজি, আদা, পেঁয়াজ, রসুন, মাছ, মাংস ও ডিমসহ বেশ কয়েকটি পণ্যের দাম নিম্নমুখী। ব্যবসায়ীরা বলছেন, সরবরাহ স্বাভাবিক থাকায় পণ্যের দাম কমেছে পাইকারি বাজারে, যার সুফল পাচ্ছেন ক্রেতারা। বিস্তারিত আইমন ইমার প্রতিবেদনে। চট্টগ্রামের পাহাড়তলী বাজারে গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহে কমেছে বেশ কিছু নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম। এবার বাজারের চিত্র কিছুটা স্বস্তিদায়ক। দুধ, চিনি, চা পাতা, ভোজ্য তেল থেকে শুরু করে মশলা, কাঁচা সবজি, মাছ, মাংস ও ডিম বেশ কিছু পণ্যে এসেছে স্বস্তি। বিক্রেতারা বলছেন, সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক থাকায় বাজারে এর প্রভাব পড়েছে। ফলে একই পরিমাণ পণ্য কিনতে এই সপ্তাহে কিছুটা কম খরচ হচ্ছে ক্রেতাদের। গত সপ্তাহে এই সপ্তাহ সস্তা আছে, অনেক সস্তা আছে। শুকনো বাজার আগের মতোই আছে, মোটামুটি সহনীয় পর্যায়ে আছে আর কি। প্যাকেটটি নিলে 110 টাকা, খোলা হইলে 105 টাকা। আপনি জিরা চাইল 78 টাকা, ফাইজাম হইলে 55 টাকা। একই সঙ্গে ভোজ্য তেল, হলুদ, মরিচ সহ বিভিন্ন মশলার দামও গত সপ্তাহের তুলনায় কমেছে। আমি মূলত আসছি হলুদ, মরিচ, জিরার জন্য, মোটামুটি সহনীয় পর্যায়ে আছে। মশলা বাজারের পাশাপাশি কাঁচা সবজির বাজারেও কিছুটা স্বস্তি। বিভিন্ন ধরনের শাকসবজির সরবরাহ বেড়েছে, ফলে কমেছে কয়েকটি সবজির দাম। আদা, পেঁয়াজ ও রসুনের বাজারেও গত সপ্তাহের তুলনায় দেখা গেছে কিছুটা নিম্নমুখী দাম।
আলু পেঁয়াজের দাম অনেক কমে গেছে। আলু গত সপ্তাহে ছিল 50 টাকা, 25 টাকা, এখন 20 টাকা হয়েছে। আর পেঁয়াজের দামও এই 5 টাকা করে কমছে। অনেক জিনিসের দাম আস্তে আস্তে কমছে, গত সপ্তাহ থেকে তুলনায় সপ্তাহে কম আছে। শুধু নিত্যপণ্য নয়, মাছ মাংসের বাজারেও রয়েছে দামের পরিবর্তন। বিভিন্ন ধরনের মাছের পাশাপাশি গরু ও মুরগির মাংসের দামেও কিছুটা কমতির চিত্র দেখা গেছে। মানে গত সপ্তাহে পাবদা মাছ ছিল 400 টাকা, এখন 350 340 চলতেছে। এটা হচ্ছে জোয়ারের উপর ডিপেন্ড করে আর কি, যখন অ্যাভেলেবেল মাছ হয়ে যায় তখন রেট কমে যায়। হাঁড়ের মাংস 750, রানের মাংস 950, ব্রয়লার মুরগি হচ্ছে 180 টাকা, আর সোনালি হচ্ছে 330, আর লাল হচ্ছে 360 টাকা। কমেছে ডিমের দামও। লাল ডিমের হচ্ছে 1160 টাকা পাইকারি, আর খুচরা নিলে হচ্ছে ডজন হচ্ছে 145 টাকা। এতে স্বস্তি প্রকাশ করছেন ক্রেতারা। এই সপ্তাহ আপনার তরকারি কিছু সস্তা আছে, গত সপ্তাহের তুলনায় আগে একটু বেশি ছিল, এখন কাঁচামরিচও সস্তা হয়েছে, তা আগের তুলনায় মানে কিছুটা কমছে। বাজার সংশ্লিষ্টরা বলছেন, সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক থাকলে এবং পাইকারি বাজারে স্থিতিশীলতা বজায় থাকলে নিত্যপণ্যের দাম আরও সহনীয় পর্যায়ে আসতে পারে। তবে বাজারে অযৌক্তিক মূল্যবৃদ্ধি ঠেকাতে নিয়মিত তদারকির দাবিও রয়েছে ক্রেতাদের। বাজারের প্রতি একটু মনিটরিং করে তাহলে মনে হয় আরেকটু মানে কি ভালো হয় আর কি। বাজারে পণ্য সরবরাহ স্বাভাবিক রাখা এবং নিয়মিত মনিটরিংয়ের মাধ্যমে এই স্বস্তি ধরে রাখার প্রত্যাশা ক্রেতাদের। আইমুন ইমা, বাংলাদেশ টেলিভিশন, চট্টগ্রাম। এবার আন্তর্জাতিক সংবাদ। অর্থনীতিকে হাতিয়ার করে ইরানকে কোণঠাসা করতে চাইছে যুক্তরাষ্ট্র। সেই সাথে ইরানের পর আইআরজিসির সঙ্গে ঘনিষ্ঠতার অভিযোগে হিজবুল্লাহর উপরও নতুন নিষেধাজ্ঞা দিয়েছে ওয়াশিংটন। একই সময়ে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি রুট হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলে নেমে এসেছে অচলাবস্থা। এতে তেল সরবরাহ নিয়ে বেড়েছে নতুন করে উদ্বেগ। অন্যদিকে যুদ্ধবিরতি ও স্থায়ী শান্তির আলোচনা কার্যত থমকে আছে। জাকিয়া জামান আনিকার ডেস্ক রিপোর্ট। ইরানকে চাপে ফেলতে এবার নজিরবিহীন অর্থনৈতিক অভিযান চালানোর ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট বলেছেন, তেহরানের উপর ইতিহাসের সবচেয়ে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করবে ওয়াশিংটন। শুধু ইরান নয়, দেশটির সঙ্গে ব্যবসা করা অন্য দেশ ও প্রতিষ্ঠানগুলোকেও নিষেধাজ্ঞার আওতায় আনার ইঙ্গিত দিয়েছে যুক্তরাষ্ট্র। বিশেষ করে ইরানের তেল বাণিজ্য বন্ধ করাই এই চাপের অন্যতম লক্ষ্য। ওয়াশিংটন চাইছে অর্থনৈতিক চাপের মাধ্যমে তেহরানকে পরমাণু কর্মসূচি এবং হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ নিয়ে ছাড় দিতে বাধ্য করা। তবে মার্কিন এই হুমকি প্রত্যাখ্যান করেছে ইরান। তেহরানের পক্ষ থেকে বলা হয়েছে, অর্থনৈতিক চাপ দিয়ে ইরানকে নত করা সম্ভব নয়। এদিকে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শান্তি আলোচনা এখন কার্যত স্থবির। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও জানিয়েছেন, এই মুহূর্তে ইরানের সঙ্গে কোনো আলোচনা চলছে না এবং নতুন কোনো বৈঠকও নির্ধারিত নেই। সবচেয়ে বড় উদ্বেগ এখন হরমুজ প্রণালীকে ঘিরে। এদিকে ইরানের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক রাখা দেশগুলোর উপরও চাপ বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র। বিশেষ করে চীন ও ভারতের মতো বড় ক্রেতাদের জন্য এই নিষেধাজ্ঞা নতুন ঝুঁকি তৈরি করতে পারে। অর্থাৎ যুদ্ধ এখন শুধু ইরান ও যুক্তরাষ্ট্রের সামরিক সংঘাতের মধ্যেই সীমাবদ্ধ নেই। এর প্রভাব ছড়িয়ে পড়ছে আন্তর্জাতিক জ্বালানি বাজার, বৈশ্বিক বাণিজ্য ও কূটনীতিতেও। শান্তি আলোচনা যেখানে থমকে আছে, সেখানে হরমুজ প্রণালীর অচলাবস্থা এবং নতুন মার্কিন নিষেধাজ্ঞা ইরান যুক্তরাষ্ট্র সংঘাতকে আরও দীর্ঘায়িত করার আশঙ্কা তৈরি করেছে। জাকিয়া জামান আনিকা, বিটিভি নিউজ। এল নিনোর প্রভাবে আগামী মাসগুলোতে বৈশ্বিক তাপমাত্রা আরও বাড়তে পারে এবং বিশ্বের বিভিন্ন অঞ্চলে চলমান দাবানল তাপপ্রবাহ, খরা ও বন্যা পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করতে পারে বলে সতর্ক করেছে জাতিসংঘ।
জাতিসংঘের বিশ্ব আবহাওয়া সংস্থা WMO জানিয়েছে, দ্রুত শক্তিশালী হয়ে ওঠা এল নিনো আগামী কয়েক মাস বিশ্বজুড়ে আবহাওয়ার ধরনে বড় ধরনের প্রভাব ফেলবে। এর ফলে বিভিন্ন দেশে চরম আবহাওয়ার ঘটনা আরও ঘন ঘন এবং তীব্র হতে পারে। WMOর সর্বশেষ প্রতিবেদনে বলা হয়েছে, এই পর্যায়ক্রমিক জলবায়ুগত ঘটনা বৈশ্বিক তাপপ্রবাহ, খরা এবং বন্যার ঝুঁকি আরও বাড়িয়ে তুলতে পারে। প্রতিবেদনটি এমন সময়ে প্রকাশ করা হয়েছে যখন আফ্রিকা ও ইউরোপের বিভিন্ন দেশে ভয়াবহ দাবানল চলছে। একই সময়ে দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে চলমান বর্ষণে ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনাও ঘটেছে। জাতিসংঘের মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস বলেন, এল নিনো শুধু আমাদের দোরগোড়ায় নয়, এটি ঘরের ভেতরে ঢুকে পড়েছে এবং তাপমাত্রা বাড়িয়ে দিচ্ছে। এটি কেবল একটি প্রস্তুতি পর্ব। এল নিনো আরও শক্তিশালী হচ্ছে, যা ইতিমধ্যেই জ্বলতে থাকা অঞ্চলগুলোতে ইন্ধন যোগাচ্ছে। জাতিসংঘের মহাসচিব বলেন, মানবসৃষ্ট জলবায়ু পরিবর্তনের সঙ্গে এল নিনোর প্রভাব মিলিত হয়ে সংকট আরও বাড়িয়ে তুলছে। এ কারণে তিনি জীবাশ্ম জ্বালানির ব্যবহার ও সম্প্রসারণ কমিয়ে নতুন কয়লা, তেল ও গ্যাস প্রকল্প বন্ধে দেশগুলোর প্রতি আহ্বান জানান। WMOর পূর্বাভাস অনুযায়ী বিশ্বের অধিকাংশ স্থলভাগে স্বাভাবিকের চেয়ে বেশি তাপমাত্রা বিরাজ করতে পারে। আফ্রিকা, দক্ষিণ ইউরোপ, ভারতীয় উপমহাদেশ, পূর্ব এশিয়া এবং দক্ষিণ আমেরিকার এর প্রভাব সবচেয়ে বেশি অনুভূত হওয়ার আশঙ্কা রয়েছে। আবারও দেশের খবর। এবার সংবাদের সত্যতা যাচাই ভিত্তিক পরিবেশনা, ফ্যাক্ট চেক, সত্য জানুন। বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারক ও কর্মকর্তাদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন একটি দাবি ছড়িয়ে পড়েছে। কিন্তু সত্যিই কি বাংলাদেশের কোনো বিচারক বা কর্মকর্তার উপর এমন নিষেধাজ্ঞা এসেছে, নাকি অন্য কোনো ঘটনার তথ্যকে ভিন্নভাবে উপস্থাপন করা হয়েছে? বিস্তারিত মোহাম্মদ গোলাম মুর্তুজার প্রতিবেদনে। বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ আদালতের সকল কর্মকর্তা ও বিচারককে যুক্তরাষ্ট্রে নিষেধাজ্ঞা, এমন দাবিতে সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি তথ্য ছড়িয়ে পড়ে। দাবিটির সঙ্গে বিভিন্ন পোস্টে একটি গণমাধ্যমের ফটোকার্ডও যুক্ত করে দেয়া হয়। ফলে অনেকের কাছেই বিষয়টি সত্য বলে মনে হতে পারে, কিন্তু ফ্যাক্ট চেকে পাওয়া গেছে ভিন্ন তথ্য। প্রচারিত পোস্টগুলো পর্যালোচনা করে দেখা যায়, এসব পোস্টে RTVর একটি ফটোকার্ড কমেন্ট বা সূত্র হিসেবে ব্যবহার করা হয়েছে। ফটোকার্ডটিতে লেখা ছিল, আন্তর্জাতিক অপরাধ আদালতের কর্মকর্তাদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা। গত 19 আগস্ট RTV প্রকাশিত এই ফটোকার্ডের সূত্র ধরে অনুসন্ধানে পাওয়া যায়, খবরটি বাংলাদেশের কোনো বিচারক বা কর্মকর্তাকে নিয়ে নয়। RTVর মূল প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক অপরাধ আদালত ICCর প্রেসিডেন্ট তোমোকো আকানে এবং আদালতটির কর্মকর্তা আবদুল্লাহ সে এর উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। অর্থাৎ এখানে আলোচিত প্রতিষ্ঠানটি বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল নয়, এটি নেদারল্যান্ডসের ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট বা ICC। আর এখানেই ছড়িয়ে পড়া দাবিটির মূল বিভ্রান্তি। বাংলাদেশে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট বা আন্তর্জাতিক অপরাধ আদালত নেই। বাংলাদেশে রয়েছে ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল বা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। দুটি প্রতিষ্ঠানের নাম ও কাজ ভিন্ন, অথচ ICCর কর্মকর্তাদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার খবরকে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারক ও কর্মকর্তাদের সঙ্গে যুক্ত করে প্রচার করা হয়েছে। বিষয়টি আরও যাচাই করতে যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগের প্রকাশিত নিষেধাজ্ঞার তথ্য পর্যালোচনা করা হয়। সেখানেও বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কোনো বিচারক বা কর্মকর্তার বিরুদ্ধে এমন নিষেধাজ্ঞার তথ্য পাওয়া যায়নি। বরং সর্বশেষ প্রাসঙ্গিক তথ্য হিসেবে ICCর প্রেসিডেন্ট তোমোকো আকানে এবং কর্মকর্তা আবদুল্লাহ সে এর ওপর নিষেধাজ্ঞার তথ্য পাওয়া যায়। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া পোস্টগুলো পর্যালোচনায় আরও দেখা যায়, এসব বিভ্রান্তিকর দাবির প্রচারে ব্যবহৃত কিছু অ্যাকাউন্টের সঙ্গে নিষিদ্ধ রাজনৈতিক সংগঠন আওয়ামী লীগের পলাতক নেতাকর্মীদের সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে। বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার প্রক্রিয়াকে ঘিরে বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে জনমনে প্রশ্ন তৈরির এমন প্রচেষ্টা তাই নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। অর্থাৎ বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সকল কর্মকর্তা ও বিচারককে যুক্তরাষ্ট্রে নিষেধাজ্ঞা দিয়েছে শীর্ষক দাবিটি সম্পূর্ণ মিথ্যা। মোহাম্মদ গোলাম মুর্তুজা, BTV নিউজ। এবার খেলার খবর।
ক্রিকেট 2 ম্যাচ সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে আগামীকাল সকালে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ। ম্যাকায়ে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সকাল 6টায়। ডারউইনে প্রথম টেস্টে ঐতিহাসিক 9 উইকেটের বিশাল জয়ের পর 1-0 ব্যবধানে এগিয়ে থাকা নাজমুল হোসেন শান্তর দলের সামনে এবার অস্ট্রেলিয়ার মাটিতে প্রথমবারের মতো সিরিজ জয়ের সুবর্ণ সুযোগ। ম্যাকায়ের গ্রেট ব্যারিয়ার রিফ অ্যারেনা স্টেডিয়ামে অনুষ্ঠেয় দ্বিতীয় টেস্টে বাংলাদেশ যদি জয় বা ড্র নিশ্চিত করতে পারে তবে ক্রিকেট ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা হবে। এশিয়ান পরাশক্তিদের মধ্যে ভারতের পর কেবল বাংলাদেশের সামনেই সুযোগ রয়েছে অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট সিরিজ জেতার। এদিকে এই ম্যাচ দিয়ে অস্ট্রেলিয়ার 12তম টেস্ট ভেন্যু হিসেবে অভিষেক হতে যাচ্ছে 10,000 আসন বিশিষ্ট দৃষ্টিনন্দন এই স্টেডিয়ামের। জয়ী কম্বিনেশন ভাঙার কোনো কারণ না থাকলেও ইনজুরি কাটিয়ে বাংলাদেশ দলে ফেরার জন্য প্রস্তুত আছেন পেসার শরীফুল ইসলাম। অন্যদিকে ঘরের মাঠে সিরিজ বাঁচাতে মরিয়া প্যাট কামিন্সের দল প্রথম টেস্টে ব্যর্থ হওয়ায় ওপেনার জ্যাক ওয়েদারালকে স্কোয়াড থেকে বাদ দিয়ে দলে ফিরিয়ে ইনফর্ম ব্যাটার ম্যাট রেনিসকে। এবার আবহাওয়ার খবর। পতেঙ্গা আবহাওয়া অফিস জানিয়েছে আগামীকাল সন্ধ্যা 6টা পর্যন্ত চট্টগ্রাম এবং পার্শ্ববর্তী এলাকায় আকাশ আংশিক মেঘলা অথবা সাময়িকভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে। সেই সাথে অস্থায়ীভাবে কিছু কিছু জায়গায় দমকা বা ঝোড়ো হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দিন ও রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। পরবর্তী 24 ঘন্টায় আবহাওয়ার সামান্য পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। নগরীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 33.6 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে 2.5 ডিগ্রি বেশি এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল 26 ডিগ্রি। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের সংবাদ।